হে বন্ধুরা, আমাদের পৃথিবীতে অসংখ্য সমস্যা রয়েছে। তার মধ্যে একটি বড় সমস্যা হলো প্লাস্টিক এবং আবর্জনা। কিন্তু আপনি ভেবে দেখুন তো, যদি আবর্জনাগুলোকে একসাথে কোনো আগ্নেয়গিরিতে ফেলে দেওয়া হয় তাহলে তো প্রবলেম সলভ, রাইট? তাহলে এমনটা মানুষ এখনো অবধি করছে না কেন, নাকি করেছে? আপনাকে আকাশ বর্মনের কি হবে যদির আরেকটি ভিডিওতে সুস্বাগতম। এই ভিডিওটিতে আমরা শুধু এটাই জানবো না যে আমরা আবর্জনা আগ্নেয়গিরিতে ফেলে দিলে কি হবে, এটাও জানবো যদি পৃথিবী হঠাৎ করে ঘোরা বন্ধ করে দেয় তাহলে কি হবে। তেমনি যদি পৃথিবীর চারিপাশে শনি গ্রহের মতো বলয় তৈরি হয় তাহলে কি হবে। তেমনই জানবো কি হবে আপনি যদি নিউট্রন লেকে পড়ে যান। তাই ভিডিওটি অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, কি হবে যদি আমরা আবর্জনা আগ্নেয়গিরিতে ফেলি? বন্ধুরা, আগ্নেয়গিরি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ানক ন্যাচারাল ফিনোমেনা। আপনি যদি এর ম্যাগমা ভর্তি কেন্দ্রের মধ্যে পড়ে যান তাহলে আপনি নিমেষের মধ্যে ওই ম্যাগমার মধ্যে নিশ্চিহ্ন হয়ে যাবেন। এটি সমস্ত কিছু এক নিমেষের মধ্যে গ্রাস করে নিতে সক্ষম। তাহলে আমরা আবর্জনাকে এর মধ্যে ফেলি না কেন? যদি আমরা এই কাজটা করি তাহলে পৃথিবী ব্যাপী এত আবর্জনার কোনো সমস্যাই থাকতো না। এবার প্রশ্ন হলো, কেউ কি এই প্রক্রিয়াটাকে আগে কখনো ট্রাই করেনি? আর যদি ট্রাই করে থাকে তাহলে এত পরিমাণ আবর্জনা আগ্নেয়গিরিতে ট্রান্সফার করলো কি করে? আমেরিকা একাই বছরে 254 মিলিয়ন টন আবর্জনা উৎপন্ন করে এবং এগুলোকে আগ্নেয়গিরিতে ফেলে ধ্বংস করে দেওয়াটা শুনতে খুব সহজ মনে হলেও কাজটা কি অতটাই সহজ? আর সব থেকে প্রয়োজনীয় প্রশ্ন হলো, এই প্রক্রিয়াটির মাধ্যমে আবর্জনা থেকে কি মুক্তি পাওয়া যাবে? চলুন এই প্রশ্নগুলোর উত্তর আগে খোঁজা যাক। এই কাজটি করতে আমাদেরকে প্রথমেই একটি অ্যাক্টিভ আগ্নেয়গিরিকে খুঁজে বার করতে হবে। আমাদের সমগ্র পৃথিবীতে মাত্র 1500টি অ্যাক্টিভ আগ্নেয়গিরি রয়েছে। আন্দামান নিকোবরেও এরকম সক্রিয় একটি আগ্নেয়গিরি রয়েছে। আর এই অ্যাক্টিভ ভলকানোগুলি বেশিরভাগই মানব বসতির কাছে অবস্থিত নয়, যার জন্য আবর্জনাগুলোকে আগ্নেয়গিরি অবধি ট্রান্সফার করাটা কিছুটা এক্সপেন্সিভ হয়ে যাবে। কিন্তু আবর্জনাগুলোকে যে কোনো একটি ভলকানোতে ফেলে দিলেই হবে না, আমাদের দরকার সিল্ড টাইপ অ্যাক্টিভ ভলকানো। এই ধরনের আগ্নেয়গিরিগুলোতে ধীরে ধীরে এরাপশন ঘটে এবং এতে বিপুল পরিমাণে ম্যাগমা পূর্ণ থাকে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই ধরনের আগ্নেয়গিরিগুলি খুব একটা কমন নয়। স্ট্র্যাটো ভলক্যানোগুলোকে তুলনামূলক বেশি পরিমাণে পাওয়া যায়। আর এই স্ট্র্যাটো আগ্নেয়গিরিগুলো অত্যন্ত ভয়ঙ্কর হয় এবং এগুলি হঠাৎ বিস্ফোরিত হয়ে যাওয়ার চান্স অনেক বেশি। এছাড়াও এর বিস্ফোরক মাত্রাও অনেক বেশি। তাই স্ট্র্যাটো আগ্নেয়গিরিতে এরকম পরিকল্পনা করাই যাবে না। তবে ধরে নিন আমরা এরকমই একটি সিল্ড টাইপ ভলকানো পেয়ে গেছি, যেটা কিনা আবার অ্যাক্টিভ, কিন্তু এর মধ্যে আবর্জনা ফেলার আগে আবারও চিন্তা করতে হবে এটি নিরাপদ কিনা। সমস্ত অ্যাক্টিভ আগ্নেয়গিরিগুলি লাভা দ্বারা পূর্ণ থাকে এবং এর থেকে অনেক রকম বিষাক্ত গ্যাস নির্গত হয়। এছাড়াও মাঝে মাঝে লাভা ছিটকে বেরিয়ে আসে এবং যখন এর মধ্যে আবর্জনা ফেলা হবে তখন পরিস্থিতি আরো ভয়ানক হয়ে উঠবে। 2002 সালে একদল ইথিওপিয়ান রিসার্চার এই কাজটি করেছিল। তারা 30 কেজি আবর্জনাপূর্ণ একটি ব্যাগ আগ্নেয়গিরির মধ্যে ফেলে দিয়েছিল এবং এর ফলাফল অনেক ভয়ানক হয়। আগ্নেয়গিরির মধ্যে অবস্থিত লাভার হ্রদগুলি অনেক আনস্টেবল অবস্থায় থাকে এবং যখনই এর মধ্যে কোনো ঠান্ডা বস্তু পড়ে তখনই একটি চেন রিয়াকশন ঘটে এবং আগ্নেয়গিরিগুলির মধ্যে এক্সপ্লোশন শুরু হয় এবং ধীরে ধীরে এক্সপ্লোশনের মাত্রা বাড়তে থাকে এবং এক সময়ে গিয়ে এটি মর্মান্তিক এক্সপ্লোশনে পরিণত হয়। তাহলে বুঝতেই পারছেন, অল্প একটি আবর্জনা আগ্নেয়গিরিতে ফেলার পরিণতিতে একটি এক্সপ্লোশন ঘটে যায়। তাহলে যদি একটি সম্পূর্ণ দেশের আবর্জনা আমরা আগ্নেয়গিরিতে ফেলি তাহলে কি হতে পারে? 6 এপ্রিল 2011 সালে ওয়াইওতে লাভা লেকে একটি বড় পাথর পড়ে, যার ফলাফলে ভলকানিক এরাপশন ঘটেছিল এবং 135 ফুট উচ্চতা অবধি লাভা ছিটকে উপরের দিকে উঠে গিয়েছিল। ঠিক এরকম ঘটনা ঘটবে যদি আমরা একটি সম্পূর্ণ দেশের আবর্জনা অ্যাক্টিভ ভলকানোর মধ্যে ফেলে দিই। তাহলে বুঝতেই পারছেন ব্যাপারটা কতটা ভয়ানক। এছাড়াও আবর্জনা জ্বলে যাওয়ার ফলে যে গ্যাস উৎপন্ন হবে সেটাও আরো বেশি বিষাক্ত হয়ে আমাদের পরিবেশে ছড়িয়ে পড়বে। সুতরাং এটি একটি আইডিয়া এবং এই আইডিয়াকে সফল না করাই শ্রেয়। তাহলে কি আবর্জনা থেকে মুক্তি
পাওয়ার কোনো পথই নেই? অবশ্যই আছে। আমরা প্লাস্টিক জাতীয় জিনিসের ব্যবহার কমিয়ে দিয়ে রিসাইকেবল বস্তুর জিনিস ব্যবহার করলে এবং আবর্জনাকে পুনরায় রিসাইকেল করে ব্যবহার করলে আবর্জনা থেকে মুক্তি কিছুটা হলেও পেতে পারবো। এছাড়াও এমন কোনো জায়গায় আবর্জনা জ্বালাতে হবে যেখান থেকে সেই গ্যাসকে বাতাসে ছড়ানোর আগেই পিউরিফাইড করা হয়, তাহলে আবর্জনা থেকে মুক্তি পাওয়া অনেকটাই সম্ভব হয়ে যাবে। নাম্বার 2, কি হবে যদি আপনি নেট্রন লেকে পড়ে যান? আচ্ছা, আপনি কি কখনো গ্রিক মাইথোলজির মেডুসার কথা শুনেছেন? আশা করি শুনেছেন। মেডুসার চুলের জায়গায় ছিল অনেকগুলি সাপ এবং মেডুসা যার দিকে তাকাতো সেই পাথরে রূপান্তরিত হয়ে যেত। এটি একটি গল্প কথা, কিন্তু পৃথিবীতে এমন একটি এরিয়া সত্যিই আছে যেখানে যে কোনো প্রাণী পাথরে রূপান্তরিত হয়ে যায়। কি বিশ্বাস হচ্ছে না? লেক নেট্রন হচ্ছে সেই স্থান। এটি অবস্থিত আফ্রিকাতে। কোনো মানুষ যদি এই লেকের জলে নামে তাহলে সে পাথরে রূপান্তরিত হয়ে যায়। কি এমন ডেঞ্জারাস বস্তু আছে সেই লেকে? আর কি হবে যদি আপনি এই লেকে ঝাঁপ দেন? আপনি কি বেঁচে থাকবেন? চলুন সেই সকল প্রশ্নেরই উত্তর এবার জানবো। প্রথমেই আমরা জেনে নিই যে এই লেকটি আসলে কি দ্বারা গঠিত। এই লেকটি বৃষ্টির দ্বারা পরিপূর্ণ হয় এবং এটি একটি অ্যাক্টিভ ভলক্যানো এল নিনো লেঙ্গাইয়ের কাছে অবস্থিত। এই লেকটি অল্প অল্প লাভা নির্গত করে এবং এই লাভা সোডিয়াম এবং পটাশিয়াম কার্বনেট দ্বারা পূর্ণ থাকে এবং এই নেট্রন যখন সোডিয়াম কার্বনেট এবং সোডিয়াম বাইকার্বনেটের সাথে রিয়াকশন করে তখন এক ধরনের কেমিক্যাল বন্ডিং তৈরি করে যেটা সিমিলার মমি তৈরি ইনগ্রেডিয়েন্টস এর সাথে। এটি একটি পারফেক্ট প্রিজারভেটিভ। এই পুরো কেমিক্যাল কম্পোজিশনটি প্রচন্ড অ্যালকালাইন এবং এর পিএইচ লেভেল 10.5 অর্থাৎ প্রায় অ্যামোনিয়ার কাছাকাছি, যার ফলে এই লেকটি গোলাপের মতো লাল বর্ণ ধারণ করেছে। যখনই কোনো পাখি এই লেকটিতে ডুব দেয় সে আর কখনোই ফিরে আসে না, কারণ সেই পাখিগুলো ক্যালসিফাইড হয়ে যায় ঠিক শক্ত পাথরের মতন। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার নিক ব্র্যান্ডট প্রথম এই ফেনোমেনাটির ডকুমেন্ট তৈরি করে। যখন লেকটিতে শুষ্কতার কারণে জল কমে আসে তখন তিনি অনেক পাথরকৃত পাখি এবং অন্যান্য দুর্ভাগ্যপূর্ণ প্রাণীকে ডিসকভার করেন এই লেক থেকে। যদিও অন্যান্য প্রাণীদের জন্য লেকটি সেফ নয়, কিন্তু ফ্ল্যামিঙ্গো নামক পাখিদের এই লেক কোনো সমস্যা তৈরি করে না। এই পাখিদের শরীরে হয়তো এমন কোনো প্রোটেক্টিভ লেয়ার রয়েছে যেটি নেট্রনকে ডিসল্ট করতে পারে। তাহলে যখন ফ্লেমিঙ্গোর মতো প্রাণী নেট্রনকে ডিসল্ট করতে পারে তাহলে কি মানুষ নেট্রনকে সহ্য করতে পারবে? উত্তরটা হচ্ছে না। ফ্লেমিঙ্গো পাখিদের অসাধারণ এই ক্ষমতাটি জন্মগত থাকে। তারা লবণাক্ত জলে বসবাসকারী পাখি। এদের স্টমাক অনেক বেশি ক্ষমতাশালী হয়। এই পাখিগুলো নেট্রন লেকে থাকা পয়জনাস অ্যালগি খেয়ে জীবন ধারণ করতে পারে, ফলে এই স্থানটি ফ্লেমিঙ্গো পাখিদের জন্য একটি পারফেক্ট প্লেস হয়ে উঠেছে। কিন্তু আমরা মানুষেরা এই লেকটিতে নামতেও পারবো না। এর জলের উষ্ণতা প্রায় 60 ডিগ্রি সেন্টিগ্রেড। এর জলে নামার 5 সেকেন্ডের কম সময়ের মধ্যে আমাদের 3rd ডিগ্রি বার্ন হতে পারে, কিন্তু যদি আপনি এর জলে নামেন তাহলে আপনি সঙ্গে সঙ্গে পাথর হয়ে যাবেন না। এবং যদি কেউ এর জলে ডুবে যায় তাহলে 100 বছর পরেও তার বডি ইনট্যাক্ট থাকবে এবং মমিফাইড হয়ে যাওয়ার ফলে সেই ব্যক্তির চুল থেকে শুরু করে অর্গান অবধি একদম আগের মতনই থাকবে। তাই এই নেট্রন লেক থেকে দূরে থাকাই ভালো। তবে ফ্লেমিঙ্গো পাখিদের জন্য এটি একটি স্বর্গ। নাম্বার 3, কি হবে যদি হঠাৎ করে পৃথিবীর চারিপাশে শনি গ্রহের মতন বলয় তৈরি হয়? যখন পৃথিবী নতুন ছিল তখন কিন্তু পৃথিবীর চারিপাশে একটি রিং এর মতো স্ট্রাকচার ছিল। হ্যাঁ, তবে সেটি শনি গ্রহের মতো বড় ছিল না। কিছু পাথুরে ডাবরি পৃথিবীর চারিদিকে একটি বেষ্টনী তৈরি করেছিল। 4.5 বিলিয়ন বছর পূর্বে থিয়া নামক একটি গ্রহের সাথে আমাদের পৃথিবীর সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষের ফলে আরো কিছু পাথরের ডাবরি আকাশে উড়ে যায় ও রিং এর আকার ধারণ করে, কিন্তু সেটি বেশি দিন স্টে করেনি। এই পাথরগুলি একে অন্যের সাথে মিলিত হয়ে আমাদের উপগ্রহ চাঁদকে জন্ম দেয়। কিন্তু একবার ভেবে দেখুন তো, পৃথিবীর চারিদিকে যদি একটি শনি গ্রহের মতন বলয় থাকতো তাহলে সেটিকে পৃথিবী থেকে দেখতে কতটা সুন্দর লাগতো। কিন্তু যদি হঠাৎই কালকেই এই রিং আমাদের গ্রহের চারিপাশে তৈরি হয়ে যায় তাহলে এর সৃষ্টির প্রক্রিয়াতেই পৃথিবীর বেশিরভাগ প্রাণীর বিনাশ ঘটবে। তবে এই রিংটি তৈরি করবার জন্য আমাদের আবারও কোনো গ্রহের সাথে সংঘর্ষ করতে হবে না, শুধু চাঁদকে আরেকটু পৃথিবীর কাছে আনলেই হয়ে যাবে। কারণ চাঁদ যদি আরেকটু আগে চলে আসে তাহলে সেটি নিজে থেকেই ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আপনি হয়তো ভাবছেন যে চাঁদকে একটু কাছে আনলেই চাঁদ কেন ভেঙে যাবে? এটা তখনই হবে যখন রোস লিমিট
অতিক্রম হবে। রোস লিমিট হচ্ছে অ্যাস্ট্রোনমির একটি রুল, যাতে বলা হয় যে কোনো গ্রহের উপগ্রহ তার পালক গ্রহের সর্বনিম্ন যে দূরত্বে এসে তার প্রাথমিক আকার ধরে রাখতে পারে তাকে রোস লিমিট বলে। এই রোস লিমিট পার হয়ে গেলে পালক গ্রহের গ্র্যাভিটেশনাল পুলের কারণে উপগ্রহটি অনেকগুলি অংশে বিভক্ত হয়ে যাবে। সেই হিসাবে সূর্যের 1.3 মিলিয়ন কিলোমিটারের মধ্যে কোনো কমেট প্রবেশ করলে সেটি অটোমেটিক্যালি ভেঙে যায় এবং পৃথিবী একটি নর্মাল সাইজের কমেটকে 18,000 কিমি দূর থেকেই ভেঙে দিতে সক্ষম এবং চাঁদের ক্ষেত্রে এই রোস লিমিট 9,500 কিমি। চাঁদ যদি এই দূরত্ব থেকে আরো কাছে চলে আসে তাহলে এটি ভেঙে গিয়ে একটি বলয় তৈরি করবে এবং এই বলয় 5,500 কিমি চওড়া হবে এবং এর থিকনেস 9.5 কিমি হবে এবং একে আপনি সব সময় খোলা আকাশে দেখতে পাবেন। কিন্তু এই দৃশ্য দেখবার জন্য আপনি কি সত্যিই বেঁচে থাকবেন? ওয়েল, হ্যাঁ, প্রথম দিকে ছোট ছোট সমস্যা হলেও বড় কিছু হবে না, কিন্তু রিং এর কারণে সূর্যের আলো পৃথিবীর একটি নির্দিষ্ট স্থানে পৌঁছাবে না, ফলে সেই স্থানগুলোর উদ্ভিদদের ওপর অনেক বড় সমস্যা নেমে আসবে এবং অক্সিজেনের মাত্রাও কিছুটা কমে যাবে। এছাড়াও যেসব স্যাটেলাইট গুলো পৃথিবীকে মহাকাশ থেকে প্রদক্ষিণ করছিল তারাও মাঝে মাঝেই পাথরের ঝড়ের সম্মুখীন হবে ও সেগুলি ভেঙে যাবে। শুধু তাই নয়, এই রিংগুলি চিরকাল মহাকাশে থেকেই পৃথিবীকে প্রদক্ষিণ করবে না। পৃথিবীর মাধ্যাকর্ষণ টানের জন্য সেগুলি একসময় পৃথিবীতে এসে পড়বে আর এই ঘটনার জন্য আমাদের পৃথিবী থেকে প্রাণ শব্দটাই মুছে যাবে। আমাদের পরিণতি তখন ডাইনোসরের মতন হয়ে যাবে। এবার বলুন, আপনি কি শনি গ্রহের মতন সুন্দর বলয় চান? নাম্বার 4, কি হবে যদি পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে যায়? প্রথমত আমাদের ওজন বাড়বে, কিন্তু এই চিন্তাটা আমাদের চিন্তার লিস্টের একদম শেষে থাকবে। কেন? পরের কথাগুলো শুনলেই বুঝতে পারবেন। ঘূর্ণন গতি বন্ধ হওয়ার সাথে সাথেই ঝড়ের সম্মুখীন হব আমরা। এটা ভূপৃষ্ঠে থাকা মানুষদের জন্য মর্মান্তিক হলেও যারা সেই সময় বিমানে থাকবে তাদের জন্য কিন্তু ততটা মর্মান্তিক হবে না। আর বিশেষ করে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থাকা অ্যাস্ট্রোনটদের বেঁচে থাকার সম্ভাবনা আরো বেশি। তবে এই অ্যাস্ট্রোনটদের জন্য ভূপৃষ্ঠে তাদের জন্য ওয়েট করবার মতো কেউই থাকবে না। যে বিমানগুলো যাত্রারত ছিল সেইগুলো যখন রানওয়েতে নামবে তখন তারা দেখবে পৃথিবী সম্পূর্ণ একটি কবরস্থানে পরিণত হয়েছে। কিন্তু মেরুর কাছাকাছি যে সকল লোকেরা বসবাস করে তারা প্রথমেই সবকিছু না বুঝতে পারলেও কিছুক্ষণের মধ্যেই তাদের উপরেও এই প্রভাব এসে পড়বে। প্রথমে তারা সুরক্ষিত থাকলেও কিছুক্ষণের মধ্যে উচ্চ পরিমাণ হাওয়া অতি গতি বেগে ছুটে আসবে। পৃথিবী সবসময় ঘোরে, এর ফলে একটি বায়ু প্রবাহ সৃষ্টি হয়ে থাকে এবং যখনই পৃথিবী ঘূর্ণন বন্ধ করে দেবে সেই গতিবেগের বায়ু প্রবাহগুলি অত্যন্ত বেগে পৃথিবীর সাথে সংঘর্ষ করবে। এই বায়ু প্রবাহ এতটাই ক্ষমতাশালী হবে যে পৃথিবীর মাটি উপড়ে ফেলে দেবে। এর ফলে সৃষ্টি হবে দাবানল, আগ্নেয়গিরির অগ্নুৎপাত। যদি আপনি এই ক্ষয়ের পরিমাণ বুঝতে না পারেন তাহলে কল্পনা করুন জাপানের হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমা পড়বার পর কি ধ্বংসলীলা হয়েছিল, তার সাথে 100 গুণ করে দিন, তবে আপনি ক্ষতির কল্পনা করতে পারবেন। এইরূপ অবস্থায় পৃথিবীর গ্র্যাভিটি বহু গুণ বৃদ্ধি পাবে। চলে আসি এবার দিন রাত্রির কথায়। সাধারণত 24 ঘন্টায় একটি দিন পূরণ হয়, কিন্তু এখানে একটি দিন মানে 365 দিন হয়ে গেছে। পৃথিবী তো এখন ঘুরছে না, তাই এখন দিন রাতের তফাৎ থাকবেই না। যেখানে দিন ছিল সেখানে এখনো 365 দিনের জন্য বা বলা ভালো সারা জীবনের জন্য দিন হয়ে যাবে এবং যেখানে রাত হয়েছিল সেখানে সারা জীবনের জন্য রাত হয়ে যাবে। এর ফলে কি প্রভাব পড়তে পারে পৃথিবীর ওপর? পৃথিবীর যে অংশটি দিনের অন্তর্গত মানে যে অংশটি সূর্যের দিকে মুখ করে থাকবে সেই অংশটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ওই অংশের তাপমাত্রা এতটাই বেড়ে যাবে যে ওই অংশগুলোতে প্রাণের সঞ্চার ঘটবেই না। কেউ যদি বেঁচে থাকে, অর্থাৎ যদি কোনো মানুষ বেঁচে থাকতে পারে, তাহলে সেও মরে যাবে সূর্যের রেডিয়েশনের কারণে। এতটা সময় সূর্যের দিকে উন্মুক্ত থাকার জন্য সেই অংশটিতে শুধুমাত্র অতিবেগুনি রশ্মিই নয়, অন্যান্য ক্ষতিকর রশ্মিগুলো বেশি প্রভাব ফেলবে। কারণ পৃথিবীর ঘূর্ণন বন্ধ হওয়ার জন্য পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড পুরোপুরি শূন্য হয়ে যাবে এবং বায়ুমণ্ডলের যে স্তরগুলো আমাদের এইসব রশ্মি থেকে সুরক্ষিত রাখতো সেই স্তরগুলিরও আর কোনো অস্তিত্বই থাকবে না। কিছুক্ষণের মধ্যেই উঠবে কয়েক কিলোমিটার দীর্ঘ সুনামি এবং এই রকম ধ্বংসাশী প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে পৃথিবী থেকে প্রাণ হারিয়ে যাবে এবং পৃথিবীও বাকি গ্রহের মতন
শুধুমাত্র একটি পাথরের গোলকে পরিণত হয়ে যাবে। কিন্তু সৌভাগ্যের বিষয় হচ্ছে এখনই এরকম কোনো ঘটনার সম্ভাবনাই নেই। এটা সত্যি যে পৃথিবীর ঘূর্ণন গতি ধীরে ধীরে কমছে, কিন্তু সেটা পরিমাণে সময়ের তুলনায় অনেক কম। কোনো একদিন সত্যি পৃথিবীর ঘূর্ণন কমে যাবে, কিন্তু সেটা হতে অনেক লক্ষ কোটি বছর সময় লাগবে। ততদিনে মানব সভ্যতা হয়তো অন্য গ্রহে স্থান নিয়ে নেবে। তবে যাই হোক, এটি একটি হাইপোথিসিস ছিল, বেশি সিরিয়াসলি নেওয়ার প্রয়োজন নেই। আর আজকের ভিডিওটি এইটুকুই। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আকাশ বর্মন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে নেবেন এরকমই ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে। আমার গেমিং চ্যানেলটা চেক করতে পারেন, খুব তাড়াতাড়ি সেখানে ভিডিও আসবে এবং বাগমি যখনই ইমুলেটরে আসবে লাইভ স্ট্রিম করা শুরু করে দেবো। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।